জুলাইয়ের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই। আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই। আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পূর্ণ বন্দোবস্ত ভেঙে। আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, আন্দোলন মরে গেছে, সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে, সেই আন্দোলনের বাঁশের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নাই। এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই, তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না, তাকে গুম করে, খুন করে, রোজা অবস্থায় ধর্ষণ করে, আয়না ঘরে নেয়, তার জবানটাকে কেড়ে নেয়। এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে, সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই। সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলের ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই। আমাদের স্পষ্ট দাবি, এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না, তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাপী। কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে, কিন্তু সেটা কেমন নির্বাচন? আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ধরে রেখেছে, তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে? আপনি বলেন 64 জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে? আইদার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে, সচিবালয়ের সেই সব কুশীলবদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে। আমলাতন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি? যেই ডিসি, যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় করেছে, বেগমপাড়ায় বাড়ি কিনেছে, তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে। এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে, তাকে এমপি বানিয়ে দিবে। এমন একটা নির্বাচন কি আমরা চাই? না। আমরা ইতিহাসের নিরিখে শেখ মুজিব ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা। এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে, হেসে হেসে তারা 5-6-এ পড়ে তার আনন্দ নিয়ে ভোট দেয়। কত বড় নির্লজ্জ জাতি! 5-এ পড়ে ভোট দেয়, তা আবার গর্ব করে। এই হলো তাদের 71-এর চেতনা। এই 71-এর চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয়। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে, তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে। আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই, এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ হলো, খুবই দারুণ। তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে, ইনুস সাহেব বলেছিলেন এপ্রিলে, তারা উভয়ে ইগো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন। আমরা যতদূর জানতে পেরেছি 12ই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে। তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে 3 মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করবে। আপনারা মিডিয়ার ভাইরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন, আপনারা 2 মাস পর আসবেন না, কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইনে প্রচারণা শুরু হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন, আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে, আপনি চাকরিচ্যুত হয়েছেন, আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায়? আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে? সুতরাং আমাদের একটাই কথা, এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি, আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায়? আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায়? খুনি হাসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে, শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে মৌজ করে। দেখেন কি ভয়াবহ ব্যাপার, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে। ডক্টর ইউনূস বিদেশ যাচ্ছেন, সেখানে তার বিরুদ্ধে মিছিল করছে, টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স। আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন নাই, অর্থ উদ্ধার করতে পারেন নাই, এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের
রক্তের সাথে, তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শুনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুতু দেয়, কেউ গোলাপ দেয় না। লড়তে লড়তে আমাদের হাজী শরিয়তুল্লাহ, হাজী তিতুমির, আমাদের মঙ্গল পাণ্ডে, সূর্য সেনেরা, প্রীতিলতারা, তারা জীবন দিয়েছে। মনে রাখেন, জিত খালি জীবন না, লড়াইটাই জীবন। আপনারা আজকে যে সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের কবরে গণমানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে আসবে। আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান, মরেও যান, আল্লাহ রাসূলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন। যদি অন্য ধর্মের হন, সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন। সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন। ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা জানাই, নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ যে তারিখটা হয়েছে, এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই। আমরা কি সে আগের মতো 300 আসন, যেখানে মমতাজের মতো মানুষ গিয়া, আপনারা জানেন কিনা এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ। ভারত এবং এমন এমন অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না, এর মেনটেন্যান্স কস্ট এত। আর সেই সংসদে বৈশা গান গায়। খালেদা জিয়ার জন্ম ঠিক নাই, বাপের নাম মায়ের নাম জানে না, সেইটা মমতাজ ওইখানে বসে বলে, আর হাসিনা পিঠ চাপড়ায়, টেবিল চাপড়ায়। আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো? বিএনপির ভাইয়েরা কি করে, কি বলে কি? আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও দিতে না পারে। আপনি সেই সংস্কার না করে কাদেরকে নিবেন? আবার সেই 8 পাস মাস্তানটা যে ভোট দখল করে 45,000-এর বেশি কেন্দ্র আছে, শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দিবে। ভাই, প্রত্যেকটা টিভি ক্যামেরা, আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে? 500, 1000? 45,000 কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে, আপনাদের 45,000 ক্যামেরা আছে, 46,000 ক্যামেরা আছে, সাংবাদিক আছে। শহরে দেখানো যাবে আর্মিরা পাহারা দিচ্ছে, সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে 2.5-3 ঘন্টা, সেইখানে কেন্দ্র তো দখল হয়ে যাবে, আর্মি থাকবে না, পুলিশের তো কোনো সাহসই নাই, পুলিশ তো ফাংশনই করে না, সেই সব কেন্দ্র দখল হয়ে যাবে। ভোট দিতে যাবে কে বলেন? কে ভোট দিবে? আপনাদেরকে একটা কথা জানাই। দ্বিতীয়ত, সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হয়েছে, আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেই। এনসিপি বলছে 100 আসন করবার জন্য, এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট, মানে তাদেরকে একজন নারীকে 3টে সংসদীয় এলাকা দেয়া, এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এটার একটা ভালো দিক আছে। মানে হলো, আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায়, তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না, নিজের দলের কারো সে সেবাদাস হয়, বেশি চাটুকারিতা যে বেশি করতে পারবে তার স্বীকৃতি স্বরূপ তাকে একটা কোটা দিয়ে দেয়, সংসদে গিয়ে গান গায়। এটা তো আর হতে দেওয়া যায় না। এর মানে হলো কি, যেই সংরক্ষিত নারী আসনে যিনি যাবে তার জনতার সাথে সরাসরি একটা সম্পৃক্ততা তৈরি হোক। কিন্তু একটা কথা এখানে, বিএনপি এটা চায় না, তারা বলে আগের মতোই। এনসিপি বলে না, তাদের 100-কে সরাসরি ভোট দেওয়া হোক, কিন্তু দুটোর মধ্যে দুটো ক্রাইসিস আছে। বিএনপি যেটা বলে সেটা তো পুরনো বন্দোবস্ত হতেই পারে না। এনসিপি যেটা বলেছে খেয়াল করে দেখেন, তাহলে 300 আসন যদি সংরক্ষিত নারী সদস্য হয় 100, তাহলে একজন নারীর এগেইনস্টে 3টা কনস্টিটিউয়েন্সি পড়বে। তাহলে বলেন তো, কোন নারীর পক্ষে নির্বাচনের সময় 3টে আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব? মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কভার করতে পারে না, তাহলে নারী কিভাবে 3টে আসন সে ক্যাম্পেইন করবে? এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরো একটা জুলুম হয়ে গেল। এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই। প্রস্তাবনাটা হলো, বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে, নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার। ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের 40% পেয়েছে, জামাত 20% পেয়েছে, এনসিপি 10% পেয়েছে। এর মানে পুরো জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে। তাহলে লাভ হবে দুইটা। একে হলো, তখন নারী নিজে তার একটা এজেন্সিশিপ তৈরি হবে, ও আমি যে ভোটটা দিচ্ছি এটার একটা স্পেশাল দাম আছে, কারণ নারীদের ভোটের উপরেই নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি, তারা নারীদের কাছে যায় না, নারীদেরকে গুরুত্ব দেয় না, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে। ভেরি গুড। এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল
যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের, তাহলে দেখবেন আগামীকালকে সুরসুর করে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি করতে বাধ্য হবে এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে। সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম। ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই, যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে। নিম্নকক্ষে সাধারণ ভোট হবে, উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক, যেভাবে হোক আপনারা ঠিক করেন। তো যদি কোনো উচ্চকক্ষ না হয়, আগের মতো 300 সংসদে ভোট হয়ে যায়, সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায়, সে আবার সাংসদ হয়ে, সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায়, তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমারে বলেন। এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা, তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে, না তারা খালেদা জিয়ার বিএনপি করে, তারা ভারতের বিএনপি করতে চায়। তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায়। আপনাদেরকে একটা কথা মনে করাই যায়, আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের, আমরা ততখানি বিএনপির পক্ষে। আমাদের চেয়ে আমরা বিএনপির মাখন খাই না, না খেয়েই আমরা বিএনপিকে ভালোবেসে সমালোচনা করি। বিনিময়ে বিএনপি শুক্র হয়েছে কিনা দুইটা প্রমাণ বলি। আপনাদের সামনে বসে দুদু ভাইয়ের সমালোচনা করেছি, বিএনপি তাকে শোকজ করেছে না? এরকম অনেকগুলো ঘটনা আছে, ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সূত্র নিয়েছে। প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব। আপনারা কি চান প্রেসার গ্রুপ ইয়া হিসেবে রাত্রি আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমু খাবো? তাহলে আমরা কি সেই প্রেসার গ্রুপ? আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা। এখন পর্যন্ত হালনাগাদ হয় নাই। 2018 নির্বাচনে যে হালনাগাদ হয়েছে, তাতে টোটাল ভোটের 18 থেকে 29 যাদের বয়স, এটা খুব মনে রাখা দরকার আমাদের। বিএনপি, জামাত ইসলামী, অপরাপর রাজনৈতিক দল, আপনাদেরকে আমরা এখন হুমকি দিব, মনে রাখেন। এই জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই। ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে। আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা, যাদের বয়স মূলত 18 থেকে 29 প্রধানত। বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে 18 থেকে 29 এই বয়স সীমা ভোটার হল